সালের ১ জুলাই চিলির একটি মরুভূমিতে বসানো টেলিস্কোপ হঠাৎ একটি অদ্ভুত আলোর বিন্দু ধরল। এটা আমাদের সৌরজগতের কিন্তু নয়, এটা বাইরে থেকে আসছে অবিশ্বাস্য গতিতে, ঘন্টায় ১,৩৫,০০০ মাইল। বিজ্ঞানীরা এর নাম দিলেন ক্রিয়াই অ্যাটলাস, তৃতীয় আন্তঃনাক্ষত্রিক অতিথি। কিন্তু এটা শুধু একটা পাথর বা বরফের টুকরো নয়। এর গতিপথ ভুল, এর কক্ষপথ উল্টো, এর আচরণ কোনো পরিচিত নিয়ম মানছে না। হার্ভার্ডের পদার্থবিজ্ঞানী এভি লোয়েব বললেন, একটি মঙ্গল, শুক্র এবং বৃহস্পতির কাছ দিয়ে গেছে। এটা কাকতালীয় হতে পারে না। তাহলে কি এটা পরিকল্পিত? কিন্তু কে পরিকল্পনা করেছে? কোটি কোটি আলোকবর্ষ দূরে থেকে কে এই বস্তু পাঠিয়েছে? এবং সবচেয়ে বড় প্রশ্ন, এর ভেতরে কি আছে? আজ আমরা সেই রহস্যের পেছনে যাব। এটা শুধু বিজ্ঞান নয়, এটা মানবজাতির সবচেয়ে পুরনো প্রশ্নের নতুন উত্তর। আমরা কি একা? এটা ইনফোনারি। চলুন শুরু করি। ২০১৭ সালের অক্টোবর, হাওয়াইয়ের প্যানেস্টার টেলিস্কোপ একটি অদ্ভুত বস্তু ধরল। এটা সূর্যের চারপাশে একটি বাঁক নিয়ে আবার মহাকাশের অন্ধকারে মিলিয়ে যাচ্ছে। বিজ্ঞানীরা এর নাম দিলেন অমুলামোয়া, হাওয়াইয়ের ভাষায় যার অর্থ দূর থেকে আসা প্রথম বার্তাবাহক। এটা ছিল মানবজাতির প্রথম দেখা ইন্টারস্ট্রাল অবজেক্ট, আমাদের সৌরজগতের বাইরে থেকে আসা প্রথম পরিচিত বস্তু। কিন্তু এর আচরণ ছিল অদ্ভুত। প্রথমত, এটা ছিল অস্বাভাবিক রকমের লম্বাটে। দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত ছিল প্রায় ১০ থেকে ১, যা কোনো পরিচিত গ্রহাণু বা ধূমকেতুর দেখা যায় না। দ্বিতীয়ত, এটা ঘুরছিল অনিয়মিতভাবে, যেন কোনো কারণ ছাড়াই। তৃতীয়ত, এটাই সবচেয়ে বিস্ফোরক, এর সূর্যের মধ্যাকর্ষণের বাইরেও অতিরিক্ত গতিতে ছুটে যাচ্ছিল। বিজ্ঞানীরা বললেন নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন, মানে কোনো অজানা শক্তি এটাকে ঠেলছে। সাধারণ ধূমকেতুতে এটা ঘটে গ্যাস নির্গমনের কারণে, কিন্তু ওমুলামুয়াতে কোনো গ্যাস ছিল না, কোনো ধুলোর মেঘ ছিল না, কোনো কমা ছিল না। তাহলে কিসের শক্তি এটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিল? এভিলো বলেন এটা হয়তো একটি লাইট সেল, সৌরশক্তি ব্যবহার করে চলে এমন কৃত্রিম যান। সারা পৃথিবীর বিজ্ঞানীরা দুই ভাগে ভাগ হয়ে গেল। তারপর এলো টুয়াই বর্সিলাও, ২০১৯ সাল। তিনি আর একজন অপেশাদার জ্যোতির্বিদ এটি ধূমকেতু আবিষ্কার করলেন। এটাও আন্তঃনাক্ষত্রিক, কিন্তু এটা তুলনামূলকভাবে স্বাভাবিক আচরণ করল। বরফ ছিল, গ্যাস ছিল, কমা ছিল। বিজ্ঞানীরা একটু স্বস্তি পেলেন, ভাবলেন হয়তো উমুলামিয়াও স্বাভাবিক ছিল, আমরাই বুঝিনি। কিন্তু তারপর এলো থ্রি আই অ্যাটলাস এবং সব প্রশ্ন আবার ফিরে এলো। ২০২৫ সালের ১ জুলাই অ্যাটলাস চিলির টেলিস্কোপ থেকে একটি নতুন বস্তু শনাক্ত করল। প্রাথমিকভাবে মনে হয়েছিল আরেকটি সাধারণ ধূমকেতু, কিন্তু গতি মেপে বিজ্ঞানীরা থমকে গেলেন। ঘন্টায় ১,৩৫,০০০ মাইল। এই গতিতে কোনো বস্তু আমাদের সৌরজগতে জন্ম নেয়নি। এই গতিতে চলতে হলে বাইরে থেকে আসতে হবে। নিশ্চিত হওয়া গেল এটা আন্তঃনাক্ষত্রিক। কিন্তু তারপর এলো আরো বড় চমক, এর কক্ষপথ রেট্রোগেট, মানে আমাদের সৌরজগতের সব গ্রহ সূর্যের চারিদিকে একই দিকে ঘোরে। ধূমকেতুগুলো সাধারণত সেই দিকেই যায়, কিন্তু থ্রি আই অ্যাটলাস যাচ্ছে উল্টো দিকে। এটা কতটা অসম্ভব? বিজ্ঞানীরা বললেন প্রাকৃতিকভাবে এরকম কক্ষপথ আসার সম্ভাবনা অত্যন্ত কম, এবং এর গতিপথ মঙ্গলের কাছ দিয়ে গেছে, শুক্রের কাছ দিয়ে গেছে, বৃহস্পতির কাছ দিয়ে গেছে। এভিলো বললেন এটা যেন আমাদের সৌরজগতের গুরুত্বপূর্ণ গ্রহগুলো পরিদর্শন করছে। এটা কাকতালীয় নাকি পরিকল্পিত পথ? হাবল স্পেস টেলিস্কোপ ছবি তুলল, দেখা গেল এটি ধুলোর মেঘ আছে, কমা আছে। বিজ্ঞানীরা বললেন তাহলে এটা স্বাভাবিক ধূমকেতু। কিন্তু ইউরোপিয়ান সাউদার্ন অবজারভেটরি ডিএলটি টেলিস্কোপ রাসায়নিক বিশ্লেষণ করলো এবং পাওয়া গেল নিকেল টেট্রাকার্বনাইড। এটা একটি অত্যন্ত বিরল যৌগ, অত্যন্ত অস্থিতিশীল। সাধারণ ধূমকেতুতে এর পরিমাণ থাকার কথা নয়। প্রশ্ন উঠল, এই যৌগ কোথা থেকে এলো? ধূমকেতুর ভেতরে সাধারণত কি থাকে? বরফ, ধুলো, পাথর এবং কিছু সাধারণ জৈব যৌগ। কিন্তু আন্তঃনাক্ষত্রিক বস্তুগুলোর স্পেকট্রোস্কোপিক অ্যানালাইসিস, মানে আলোর বর্ণালী বিশ্লেষণ, কিন্তু অদ্ভুত তথ্য দিচ্ছে। ওমুলামুয়ার ক্ষেত্রে দেখা গেল এর পৃষ্ঠ অস্বাভাবিক রকম এবং অত্যন্ত চকচকে। এই ধরনের পৃষ্ঠ তৈরি হয় যখন কোনো বস্তু কোটি কোটি বছর ধরে মহাজাগতিক বিকিরণের মধ্যে থাকে। ওমুলামুয়ার ভিতরে ক্রিস্টালাইন সিলিকা
পাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। এই ক্রিস্টালাইন স্ট্রাকচার তৈরি হয়েছে একটি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপ লাগে। সাধারণ ধূমকেতুতে এটা থাকে না। এটা থাকে যখন কোনো বস্তু কোনো নক্ষত্রের কাছাকাছি গঠিত হয়েছে অনেক উচ্চ তাপমাত্রায়। কিন্তু উমুলুমুয়া এসেছে আন্তঃনাক্ষত্রিক শূন্যতা থেকে। সেখানে তাপমাত্রা মাত্র ২.৭ কেলভিন, প্রায় পরম শূন্যের কাছাকাছি। তাহলে এই ক্রিস্টালাইন স্ট্রাকচার কোথায় তৈরি হলো? কিছু বিজ্ঞানী বললেন হয়তো এটা অন্য কোনো সৌরজগতে তৈরি হয়েছিল, সেখানে নক্ষত্রের কাছাকাছি, তারপর ছিটকে পড়েছে আন্তঃনাক্ষত্রিক মহাকাশে। কিন্তু আরেক দল বলল এই ক্রিস্টালাইন স্ট্রাকচার আসলে কৃত্রিমভাবে তৈরি। এটা কোনো প্রযুক্তির অংশ, প্রমাণ নেই, কিন্তু সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হার্ভার্ড ইউনিভার্সিটির জ্যোতিষবিজ্ঞান বিভাগের প্রাক্তন চেয়ারম্যান প্রফেসর এভি লোভ, তিনি শুধু একজন তাত্ত্বিক নন, তিনি ৯০০-র বেশি গবেষণাপত্র লিখেছেন। তিনি নাসা এবং মার্কিন প্রতিরক্ষা বিভাগের উপদেষ্টা ছিলেন। এই মানুষটি বললেন, ওমুলুমুয়া প্রাকৃতিক নয়, এটা কৃত্রিম। বিজ্ঞানী সমাজ রেগে গেল, কিন্তু লোভ থামলেন না। তিনি বললেন, ওমুলুমুয়ার নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন ব্যাখ্যা করার একটাই উপায়। এটা সোলার রেডিয়েশন প্রেসার ব্যবহার করছে, আলোর চাপের চলছে। কিন্তু এটা সম্ভব শুধুমাত্র তখন যখন বস্তুটির পৃষ্ঠের ঘনত্ব অত্যন্ত কম, প্রায় কাগজের মতো পাতলা। কোনো প্রাকৃতিক বস্তু এতটা পাতলা হয় না, কিন্তু কৃত্রিম লাইট সেইল হতে পারে। লোভ আরও বললেন, 3i অ্যাটলাসের রেট্রোগ্রেড অরবিট এবং গ্রহদের কাছ দিয়ে যাওয়া, এটা হয়তো রেকনাইজেশন মিশন, অর্থাৎ পর্যবেক্ষণ অভিযান। কোনো উন্নত সভ্যতা হয়তো আমাদের সৌরজগৎ পর্যবেক্ষণ করছে, এবং তারা এই কাজ করছে ধূমকেতুর ছদ্মবেশে। কারণ আমরা ধূমকেতু দেখে সন্দেহ করি না। এটাকে বলা হয় ডার্ক ফরেস্ট স্ট্র্যাটেজি। নিজেকে লুকিয়ে রাখো, প্রকৃতির মতো দেখাও, কিন্তু সবকিছু লক্ষ্য করতে থাকো। চীনা বিজ্ঞানী কাল্পনিক লেখক লুই সিনজিন তার বিখ্যাত উপন্যাস দ্য থ্রি বডি প্রবলেমে একটি ধারণা দিয়েছিলেন, ডার্ক ফরেস্ট থিওরি। তত্ত্বটা এরকম: মহাবিশ্ব একটি অন্ধকার বনের মতো, প্রতিটি সভ্যতা একটি শিকারী, সবাই লুকিয়ে আছে। কারণ যে প্রথমে নিজেকে প্রকাশ করে সে মারা যায়। তাই উন্নত সভ্যতারা নিজেদের লুকিয়ে রাখে। তারা পর্যবেক্ষণ করে কিন্তু পরিচয় দেয় না। এই তত্ত্ব যদি সত্যি হয়, তাহলে 3i অ্যাটলাস হতে পারে এরকমই কোনো উন্নত সভ্যতার স্টেলথ প্রোব। ধূমকেতুর মতো দেখতে, বরফ এবং ধুলোর আবরণ, কিন্তু ভেতরে প্রযুক্তি। এটা কল্পকাহিনী মনে হচ্ছে, কিন্তু ভাবুন, আমরা নিজেরাও মহাকাশে ভয়েজার পাঠিয়েছি। আমরা নিজেরাও অন্য গ্রহে যান পাঠিয়েছি। যদি আমরা পারি, তাহলে কোটি বছর আগে বিকশিত কোনো সভ্যতা কেন পারবে না? ধরুন, কোটি বছর আগে একটি সভ্যতা ছিল, তারা জানতো তারা শেষ হয়ে যাবে, তাদের নক্ষত্র নিভে যাবে, তাদের গ্রহ ধ্বংস হবে। তারা কি তাদের অস্তিত্বের প্রমাণ মহাকাশে পাঠিয়ে দেয়নি? পৃথিবীতে আমরা টাইম ক্যাপসুল রাখি ভবিষ্যৎ প্রজন্মের জন্য। একটি উন্নত সভ্যতা কি তাদের কসমিক টাইম ক্যাপসুল কোনো ধূমকেতুর ভেতরে লুকিয়ে পাঠিয়ে দিতে পারে না? মহাকাশের মধ্য দিয়ে অন্য সৌরজগতে, অন্য সভ্যতার কাছে? এই ধারণাকে বিজ্ঞানীরা বলেন প্যান্সপেরিমিয়ার উন্নত সংস্করণ। প্যান্সপেরিমিয়া তত্ত্ব বলে জীবনের বীজ মহাকাশে ভ্রমণ করতে পারে ধূমকেতু বা গ্রহাণুর মাধ্যমে। কিন্তু যদি শুধু জীবনের বীজ নয়, তথ্য পাঠানো হয় ডিএনএর মতো কোনো কাঠামোতে এনকোড করা তথ্য, ক্রিস্টালাইন স্ট্রাকচারে সংরক্ষিত ডেটা, অথবা অন্য কোনো কোয়ান্টাম সিস্টেমে লুকানো বার্তা, 3AI অ্যাটলাস অদ্ভুত স্পেকট্রোস্কোপিক সিগনেচার এবং তার ভেতরে পাওয়া অপ্রত্যাশিত যৌগগুলো কি এই ধরনের কিছু ইঙ্গিত দিচ্ছে? আমরা জানি না, কিন্তু প্রশ্নটা এখনো যাচ্ছে না। বিজ্ঞান কল্পকাহিনী থেকে আলাদা, বিজ্ঞান প্রমাণ চায়। এখন পর্যন্ত কি প্রমাণ আছে? উমুলামুয়ার ক্ষেত্রে নন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন নিশ্চিত। গ্যাস বা ধুলো নির্গমনের মাধ্যমে এটা ব্যাখ্যা হয় না। ২০২৩ সালে একটি গবেষণায় বলা হলো এটা হয়তো হাইড্রোজেন আইস থেকে তৈরি, এবং সূর্যের তাপে হাইড্রোজেন গ্যাস বের হয়ে এটাকে ঠেলছিল। কিন্তু এই ব্যাখ্যাও বিতর্কিত, কারণ এত বড় হাইড্রোজেন আইস ব্লক আন্তঃনাক্ষত্রিক মহাকাশে টিকে থাকতে পারার কথা নয়। 3i অ্যাটলাসের ক্ষেত্রে হাবলের ছবিতে কমা দেখা গেছে, ভিএলটিতে নিকেল টেট্রাকার্বনাইল পাওয়া গেছে। নাসা এবং ইএসএ বলছে এটা একটি প্রাকৃতিক ধূমকেতু, কিন্তু এর রেট্রোগ্রেড অরবিট এখনো ব্যাখ্যা হয়নি। এর অস্বাভাবিক গতিপথ এখনো রহস্য। এবং সবচেয়ে বড় কথা, এই বস্তুগুলো এত দ্রুত চলে যাচ্ছে যে আমাদের কাছে বিশদ পরীক্ষার সময় নেই।
ওমুলামুয়া চলে গেছে, 2i বর্ষিভো চলে গেছে, 3i অ্যাটলাসও চলে যাচ্ছে। বিজ্ঞানীরা বসে নেই। প্রজেক্ট লেয়ার ইউরোপিয়ান স্পেস এজেন্সির সাথে যুক্ত হয়ে একদল গবেষক একটি প্রস্তাব দিয়েছেন। একটি মহাকাশযান পাঠাও, সরাসরি আন্তঃনাক্ষত্রিক বস্তুর পেছনে। কিন্তু সমস্যা, এই বস্তুগুলো এত দ্রুত যে আমাদের বর্তমান রকেট প্রযুক্তিতে ধাওয়া করা প্রায় অসম্ভব। ব্রেক থ্রু স্টারশট প্রকল্প, যেখানে এভি লোক নিজে যুক্ত, লেজার চালিত লাইট সেল যান তৈরির কথা ভাবছে। এই যান আলোর গতির 20% গতিতে ছুটতে পারে। তাহলে হয়তো আগামী কোনো আন্তঃনাক্ষত্রিক অতিথিকে ধরা যাবে। কিন্তু এটা তৈরি হতে আরো দশকের বেশি সময় লাগবে। ততক্ষণে হয়তো আরো অতিথি আসবে, আরো রহস্য আসবে, এবং আমরা শুধু তাকিয়ে দেখব। এভি লোক বলেছেন, আমাদের এখনই একটি মিশন পাঠানো উচিত ছিল। 3i অ্যাটলাসের কাছে যাওয়ার সুযোগ আমরা মিস করছি। এই সুযোগ মিস মানে হয়তো কোটি বছরের পুরানো একটি রহস্যের উত্তর চিরতরে হারিয়ে যায়। তো এই পুরো গল্প একটা বড় প্রশ্ন আছে। আমরা মাত্র 2017 সালে প্রথম আন্তঃনাক্ষত্রিক বস্তু শনাক্ত করতে পেরেছি। কিন্তু এই বস্তুগুলো কি আগেও আসেনি? নিশ্চয়ই এসেছে। আমরা শুধু দেখতে পাইনি। কারণ আমাদের টেলিস্কোপ ছিল না। আমাদের প্রযুক্তি ছিল না। এখন প্রশ্ন হলো, প্রতি বছর কতটি আন্তঃনাক্ষত্রিক বস্তু আমাদের সৌরজগতে প্রবেশ করে? বিজ্ঞানীরা হিসাব করেছেন সম্ভবত প্রতি বছর হাজার হাজার। তাদের বেশিরভাগ আমাদের চোখ এড়িয়ে যায়। ভার্সি রুবিন অবজারভেটরি চিলিতে নির্মাণাধীন 2026 সালের মধ্যে পুরোপুরি চালু হবে। এটা প্রতি রাতে সম্পূর্ণ আকাশ স্ক্যান করবে। বিজ্ঞানীরা আশা করছেন এটা প্রতি বছর বেশ কয়েকটি আন্তঃনাক্ষত্রিক বস্তু শনাক্ত করবে। তাহলে আমাদের কাছে আরো তথ্য আসবে, আরো নমুনা আসবে, আরো তুলনা করা যাবে, এবং হয়তো একদিন কোনো একটি বস্তু আসবে যেটা প্রশ্নের উত্তর দেবে। মহাকাশ বড়, অসীম বড়। আমাদের ছায়াপথ মিল্কি ওয়ে, এতে ২০০ থেকে ৪০০ বিলিয়ন নক্ষত্র আছে, এবং মহাবিশ্বে আমাদের মতো ছায়াপথ আছে কমপক্ষে ২ ট্রিলিয়ন। এই বিশাল মহাবিশ্বে কি শুধু আমরাই আছি? শুধু এই একটি গ্রহে? শুধু এই একটি সৌরজগতে? পরিসংখ্যান বলে না। এবং যদি অন্যরা থাকে, তাহলে হয়তো কোটি বছর ধরে মহাকাশ পর্যবেক্ষণ করছে। তারা হয়তো তাদের বার্তা মহাকাশে ছড়িয়ে দিচ্ছে, বরফ আর ধুলোর আবরণে মোড়া ধূমকেতুর ছদ্মবেশে। এবং এই বার্তাগুলো হয়তো প্রতিদিনই আমাদের সৌরজগতে আসছে। আমরা দেখছি কিন্তু বুঝতে পারছি না, পড়তে জানছি না। ওমুলামুয়া এলো এবং চলে গেল। 3i অ্যাটলাস এলো এবং চলে যাচ্ছে। প্রতিটি বিদায়ের সাথে একটি সুযোগ হারিয়ে যাচ্ছে। হয়তো সেই সুযোগ ছিল মানবজাতির ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কারের। হয়তো মহাকাশে কেউ আছে, হয়তো তারা আমাদের দিকে তাকিয়ে আছে, হয়তো তারা অপেক্ষা করছে আমরা কখন তাদের বার্তা পড়তে শিখব। সেই দিন কি আসবে? বিজ্ঞান বলছে হয়তো, মহাবিশ্ব বলছে সময় বলবে। কিন্তু একটা কথা নিশ্চিত, আকাশের দিকে তাকানো বন্ধ করা যাবে না। কারণ পরের অতিথি হয়তো সত্যিই কিছু বলতে এসেছে। এটাই ছিল ইনফোনারি। মহাবিশ্বের এই রহস্য যদি আপনাকে আলোড়িত করে থাকে, এই ভিডিওটি শেয়ার করুন। কারণ কিছু প্রশ্নের উত্তর একা খোঁজা যায় না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরের রহস্যের জন্য প্রস্তুত থাকুন। মহাবিশ্ব বিশাল। আমাদের জানার তৃষ্ণা আরও বিশাল। স্টে কিউরিয়াস, স্টে ইনফোনারি।